Good morning to everyone. Today we are going to learn about some law, how the ions are migrated inside the solution or independent migration of ions. That is, it is very difficult to pronounce this name, Kohlrausch. I have tried several times to find out the exact pronunciation. Kohlrausch, like this. Kohlrausch law, and we know I will show you some table regarding that the conductivity of some ions, and in that table we will find out the H plus and OH minus ion has very exceptionally high conductivity in aqueous medium actually. So we want to know why H plus and OH minus has the exceptionally high conductivity in aqueous medium. Then we'll try to learn about the two different terms, ionic mobility, which is represented by micro, and what is exactly mean by ionic mobility, that is related to some velocity or force, not force exactly, velocity or speed. So at what speed the ion move, actually that is related to that one. So later we will discuss in details, and then finally we will discuss about the transport number. So that would be the end of this chapter. So let's start from the formula or law, independent migration of ions. Kohlrausch law, independent migration of ions or Kohlrausch law, it was implemented or proposed in 1874. Kohlrausch formulated the law of independent migration of ions. Independent, that means which is not dependent on any other things. So that is considered as independent migration. Migration, that means movement or displacement from one place to another. On the experimental data of conductivities of various electrolytes, মানে এই যে কোলরাউস অনেকগুলো ইলেকট্রোলাইট নিয়ে উনি অ্যানালাইসিস করে দেখছেন যে তার প্রত্যেকটা অ্যানালাইটের নির্দিষ্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এবং তার উপরে বেস করে উনি একটা ফর্মুলা দ্বারা করেছেন অ্যাট ইনফাইনিট ডাইলুশন। মানে ইনফাইনিট ডাইলুশন বলতে বোঝাইছে যে যাতে নাম্বার অফ আয়নসের পরিমাণটা খুবই কম, দ্যাট মিন্স একদম অসীম। এই দেখো অসীম ডাইলুশন বলছে, ইনফাইনিট ডাইলুশন মানে যেখানে ডেন্সিটিটা খুবই কম। So at infinite dilution the dissociation of electrolyte is complete, মানে যদি কনসেন্ট্রেশনটা খুবই কম হয় সেই ক্ষেত্রে তার যে আয়নগুলো থাকবে তাহলে all the ions মানে মলিকুলগুলো, all the molecules are completely ionized। তাহলে at infinite dilution the dissociation of electrolyte is complete, মানে যদি কোনো একটা ইলেকট্রোলাইটের ডাইলুশনটা অথবা ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনটা খুবই কম হয়, ইন দ্যাট কেস যতগুলো মলিকুল থাকবে সবগুলো মলিকুল কমপ্লিটলি আয়োনাইজ হয়ে যাবে। ওকে, electrolyte is complete, তাহলে dissociation of electrolyte is complete and hence each ion makes definite contribution to the equivalent conductivity। তাহলে প্রত্যেকটা মলিকুল যদি আয়োনাইজড হয়ে যায়, যতগুলো মলিকুল থাকবে, then all the ions will be able to conduct the electricity, মানে যতগুলো আয়ন থাকবে। যেমন কালকে আমরা বলেছিলাম, লাস্ট ক্লাসে বলেছিলাম যে কিছু পরিমাণ ওই যে ব্যাটারি বা সেলের ক্ষেত্রে বলেছিলাম যে কিছু পরিমাণ মলিকুল আগে হয়ে যায়, ডিসোসিয়েট হয়, আয়ন তৈরি করে, এবং তখন এই মলিকুলগুলো এবং আয়নগুলো আনডিসোসিয়েটেড মলিকুলগুলোর সাথে একটা ইকুইলিব্রিয়াম তৈরি করে, এবং যেই আয়নগুলো তৈরি হয় সেই আয়নগুলো খুব কম সময়ের জন্য তৈরি হয় এবং সেই অল্প সময়ের মধ্যেই কিন্তু ও ইলেকট্রিসিটি ট্রান্সফার করে বা আয়নগুলো ট্রান্সফার যতটুকু হয় টুয়ার্ডস দ্য ইলেকট্রোড। তো এখন এখানে বলছি যদি এমন অবস্থা হয় যে আমরা তো সেলের মধ্যে অনেকগুলো মলিকুল দিয়ে দেই, কারণ আমরা একটা ড্রাই সেল অথবা যে কোনো একটা সেল অনেক দিন ধরে ব্যবহার করতে চাই, যে কারণে এর মধ্যে অনেক মলিকুল দেওয়া থাকে, যেই মলিকুলগুলো অনেক দিন ধরে আস্তে আস্তে অল্প 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 করে করে যখন আমাদের ব্যবহার করা দরকার হয় ঠিক তখন যেন রিয়াকশনটা হয়। বাট
এখানে বলা হয়েছে কি যে ডেনসিটি অর দ্য ডিসোসিয়েশন ইজ ভেরি হাই, অথবা ডাইলুশনটা খুবই হাই, অথবা কনসেন্ট্রেশনটা ভেরি লো। তার মানে খুবই অল্প সংখ্যক, একটা বা দুইটা বা পাঁচটা বা 10টা যদি আয়ন থাকে, মানে মলিকুল থাকে একটা জিনিসের মধ্যে, বড় একটা সলিউশন ভলিউমের মধ্যে, তাহলে প্রত্যেকটা আয়ন কি হবে, আর প্রত্যেকটা মলিকুল তখন ডিসোসিয়েট হয়ে গিয়ে তো আয়ন তৈরি করবে। তাহলে যতগুলো আয়ন থাকবে, অল দ্য আয়নস ক্যান, মানে এখন কিন্তু আর ইকুইলিব্রিয়ামে থাকার কোনো সুযোগ নাই আনডিসোসিয়েটেড মলিকুলের মধ্যে, তাই না? যে আয়নগুলো তৈরি হচ্ছে, দ্যাট অল দ্য আয়নস আর ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেটিং টু কন্ডাক্ট দ্য ইলেকট্রিসিটি অর কারেন্ট। মানে তাহলে দেখো, each ion makes a definite contribution to the equivalent conductivity of the electrolyte irrespective of the nature of other ions associated with it। মানে এর ভিতরে যদি অন্য কোনো আয়ন থাকে তাহলে সেগুলো মানে কোনো ম্যাটার করবে না, প্রত্যেকটা আয়ন যতগুলো, কারণ সবগুলো আয়ন এখন কিন্তু মানে সলিউশনের মধ্যে আছে এবং কোনো মলিকুল আনডিসোসিয়েটেড অবস্থায় নেই, যে ক্ষেত্রে সেটা একটা ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। তাহলে এখন যত ধরনের আয়ন এর ভিতরে থাকবে, সব ধরনের আয়ন এবং প্রত্যেকটা আয়ন উইল কন্ট্রিবিউট টু দ্য ডেফিনিট কন্ট্রিবিউশন টু দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি অফ দ্য ইলেকট্রোলাইট। মানে ওভারঅল ইলেকট্রোলাইটের যে কন্ডাক্টিভিটি তা এস্টিমেট করার জন্য প্রত্যেকটা আয়নের কন্ট্রিবিউশন থাকবে, ইরেসপেক্টিভ অফ দ্য নেচার অফ আদার অ্যাসোসিয়েটেড আয়নস উইথ। মানে এর ভিতরে যদি অন্য কোনো আয়নও থাকে তারপরেও কিন্তু প্রত্যেকটা আয়ন ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেট করবে এবং তার ইসের মধ্যে মানে এই কন্ট্রিবিউশনটা সিগনিফিক্যান্ট থাকবে। তাহলে এখন উনি কিছু এক্সপেরিমেন্ট করছেন, যেটা কোলরাউস এক্সামাইন দ্য ভ্যালুস অফ মোলার কন্ডাক্টিভিটি। হ্যাঁ, মোলার কন্ডাক্টিভিটি, এটাকে মোলার কন্ডাক্টিভিটি বলে, বাট এক্স্যাক্টলি এটার সিম্বলটা কি দেখো, ইনভার্টেড ভি এভাবে হিসেবে আছে, কিন্তু এটা ওভারঅল এটাকে বলা হয় মোলার কন্ডাক্টিভিটি। The Kohlrausch examined the values of molar conductivity of a number of strong electrolytes with common anions। দেখো এখানে কিভাবে করছে, যে নাম্বার অফ স্ট্রং ইলেকট্রোলাইটস, ইলেকট্রোলাইট হতে হলে কি হতে হবে আমাদের, একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন। তাহলে কতগুলো ইলেকট্রোলাইট উনি এক্সপেরিমেন্ট করে দেখছেন, সেখানে নিছেন কি, উইথ কমন অ্যানায়ন্স। হ্যাঁ, স্ট্রং ইলেকট্রোলাইট উইথ কমন অ্যানায়ন মানে কি, যে তার সাথে একটা কমন নেগেটিভ পার্ট থাকবে। কয়েকটা ইলেকট্রোলাইট উনি নিয়েছেন, মনে করো পটাশিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে কি ক্লোরাইডটা কমন আছে, তাহলে উইথ কমন অ্যানায়ন, তাহলে বাকি যেগুলো যে একটা পার্ট ডিফারেন্ট হতে পারে, তাহলে সোডিয়াম ক্লোরাইড অথবা পটাশিয়াম ক্লোরাইড, তাহলে ক্লোরাইডটা কমন, অথবা কমন ক্যাটায়নস। কমন ক্যাটায়ন যদি বলি, যে সেখানে কি সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ব্রোমাইড, তাহলে এক্ষেত্রে কমন হলো ক্যাটায়ন। তাহলে এই রকম সিঙ্গেল পেয়ার, এই যে পেয়ারের ক্ষেত্রে উনি দেখছেন কি, যে নাম্বার অফ স্ট্রং ইলেকট্রোলাইটস উইথ কমন অ্যানায়ন্স অর কমন ক্যাটায়ন্স অ্যান্ড ফাউন্ড সাম রেগুলারিটি ইন দ্য মোলার কন্ডাক্টিভিটি ভ্যালুস অফ ভেরিয়াস ইলেকট্রোলাইটস। তাহলে বিভিন্ন ইলেকট্রোলাইটের মধ্যেও কিন্তু তখন এই যে আমরা বলেছি যে কমন অ্যানায়ন অথবা কমন ক্যাটায়ন কন্টেইনিং যদি স্ট্রং ইলেকট্রোলাইট থাকে, তারপরেও কিন্তু উনি একটা স্পেসিফিক রেগুলারিটি পেয়েছেন। হি অবজার্ভ দ্যাট হোয়েন the electrolytes are considered in pairs having one common ion in the difference between the molar conductivity values are constant। আচ্ছা, এখন বলি যেটা, যে যখন এই যে আমরা বলেছি একজোড়া কমন অ্যানায়ন অথবা একজোড়া কমন ক্যাটায়ন কন্টেইনিং যদি ইলেকট্রোলাইট কনসিডার করা হয়, তাহলে তাদের ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি অফ দ্যাট ইলেকট্রোলাইটস এর পেয়ারের মধ্যে একটা কমন ডিফারেন্স থাকবে। দেখো এই যে আমার একটা টেবিল দেখাই, পটাশিয়াম ব্রোমাইড সোডিয়াম ব্রোমাইড, এখানে দেখো এদের এই যে
মোলার কন্ডাক্টিভিটি অ্যাট 298 কেলভিন। তাহলে পটাশিয়াম ব্রোমাইড এখানে এবং পটাশিয়াম ব্রোমাইড সোডিয়াম ব্রোমাইড এটা হলো একটা পেয়ার। এই পেয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে এদের কমন আছে অ্যানায়ন, কমন অ্যানায়ন। তাহলে এদের ডিফারেন্স কত? মোলার কন্ডাক্টিভিটি ডিফারেন্স হলো 23.41। এখন আবার দেখো এই যে পটাশিয়াম ব্রোমাইড সোডিয়াম ব্রোমাইড, এখন আবার নিলাম পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই যে আমাদের কমন অ্যানায়ন, তাহলে কমন অ্যানায়ন এই যে, আর তার সাথে এখন কমন ক্যাটায়ন হিসেবে চিন্তা করছি দুই গ্রুপের মধ্যে। তাহলে এখন দেখো এই দুই গ্রুপের মধ্যে দ্যাট মিন্স পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এর মোলার কন্ডাক্টিভিটি ডিফারেন্সটাও দেখো এক্স্যাক্টলি 23.41। মানে এইখানে আমাদের কমন আছে ব্রোমাইড, এখানে আছে কমন ক্লোরাইড, তারপরেও এই দুইটার ইলেকট্রোলাইটের ডিফারেন্স মোলার কন্ডাক্টিভিটি অফ দিস টু ইলেকট্রোলাইটস এ হলো 23.41। এই যে হলো স্পেসিফিক ভ্যালু, পটাশিয়াম ব্রোমাইডের জন্য কত, সোডিয়াম ব্রোমাইডের জন্য কত, পটাশিয়াম ক্লোরাইডের জন্য এটা, সোডিয়াম ক্লোরাইডের জন্য এটা। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে যদি একজোড়া কমন অ্যানায়ন অথবা কমন ক্যাটায়ন থাকে তাহলে তাদের মধ্যে যে মোলার কন্ডাক্টিভিটির ডিফারেন্সটা কনস্ট্যান্ট। ইভেন এই দেখো পটাশিয়াম ব্রোমাইড সোডিয়াম ব্রোমাইড, এখানে নেওয়া হয়েছে কি পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট। তাহলে এদের মধ্যেও কিন্তু এই যে এটা একটা কমন, তাই না, এই যে কমন পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট, তাহলে এদের মধ্যেও কিন্তু ডিফারেন্সটা 23.41। সিমিলারলি যদি আমরা ক্যাটায়নটা নেই, ক্যাটায়ন পটাশিয়াম ব্রোমাইড পটাশিয়াম ক্লোরাইড, তাহলে সেক্ষেত্রেও ডিফারেন্সটা 2.06। সোডিয়াম ব্রোমাইড সোডিয়াম ক্লোরাইড তার ডিফারেন্স 2.06। লিথিয়াম ব্রোমাইড সরি এটাও লিথিয়াম ব্রোমাইড হবে, এখানে ওরা টাইপিং মিস্টেক করছে। তাহলে লিথিয়াম ব্রোমাইড আর লিথিয়াম ক্লোরাইড, তাহলে এই ক্ষেত্রে 2.06। তাহলে আমরা এখানে বলতে পারছি যদি একজোড়া কমন ক্যাটায়ন অথবা কমন অ্যানায়নের ক্ষেত্রে কনসিডার করি দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য মোলার কন্ডাক্টিভিটি উইল বি কনস্ট্যান্ট। তাহলে এই যে একটা পেয়ার, আবার এই যে একটা পেয়ার, এই যে একটা পেয়ার, এই পেয়ারগুলোর মধ্যে মোলার কন্ডাক্টিভিটি ডিফারেন্স কনস্ট্যান্ট 23.41। আবার ক্যাটায়নগুলো কমন থাকার কারণে তাহলে কমন ক্যাটায়নের যে পেয়ারগুলো আছে তাদের মধ্যে মোলার কন্ডাক্টিভিটি ডিফারেন্সটাও কনস্ট্যান্ট। বোঝা গেল? আচ্ছা, দ্য অবজারভেশনস লেড Kohlrausch to state that the molar conductance at infinite dilution is different for different electrolytes and is equal to the sum of the conductance of constituent ions of the electrolytes। এখন এইটা আসলে আরেকটা ফর্ম, যেটা প্রথমে বলছিলাম যে প্রত্যেকটা ইনফাইনিট ডাইলুশনে যতটা থাকবে আয়ন থাকবে, প্রত্যেকটা আয়ন কিন্তু তার ইলেকট্রোলাইটের ওভারঅল কন্ডাক্টিভিটি কন্ট্রিবিউট করবে, মানে ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটিতে কন্ট্রিবিউট করবে অথবা মানে পার্টিসিপেট করবে। তাহলে এখন ওভারঅল যদি আমরা মোলার কন্ডাক্টিভিটি বের করতে চাই অফ দ্য ইলেকট্রোলাইট, দেন উই নিড টু ফাইন্ড আউট দ্য সামেশন অফ অল দ্য আয়নস, যতগুলো আয়ন থাকবে। সো দ্য মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনিট ডাইলিউশন ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ইলেকট্রোলাইটস। প্রত্যেকটা ইলেকট্রোলাইটের জন্য ডিফারেন্ট। দেখো পটাশিয়াম ব্রোমাইডের জন্য 151.92, সোডিয়াম ব্রোমাইডের জন্য 128, তারপরে পটাশিয়াম ক্লোরাইড 149। তাহলে যতগুলো ইলেকট্রোলাইট আমরা নিচ্ছি এখানে কিন্তু কোনো ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি বা মোলার কন্ডাক্টিভিটি ফিক্সড নয়, মানে একটা থেকে আরেকটা আলাদা। যতগুলো নিচ্ছি আমরা, এই যে পটাশিয়াম ব্রোমাইড, এটা পটাশিয়াম ব্রোমাইড তো একই জিনিস নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে এইগুলো যদি কম্পেয়ার করা হয় অথবা এই কলামটা কম্পেয়ার করো, প্রত্যেকটার ভ্যালু দেখবা কি প্রত্যেকটা ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি বা মোলার কন্ডাক্টিভিটি ডিফারেন্ট। এখন এই ডিফারেন্ট ভ্যালুগুলো আসছে কোত্থেকে? যতগুলো আয়ন ওই ইলেকট্রোলাইটের মধ্যে আছে তার ইন্ডিভিজুয়াল কন্ডাক্টিভিটির সামেশন। দেখো তাহলে the molar conductance at infinite dilution is different for different electrolytes
and is equal to the sum of the conductance of the constituent ions of the electrolytes. মানে ওই ইলেকট্রোলাইটের ভিতরে কি কি আয়ন আছে, কতগুলো পজিটিভ আয়ন আছে, কতগুলো নেগেটিভ আয়ন আছে, প্রত্যেকটা আয়নের কন্ডাক্টিভিটির সাম অফটাই হলো আমাদের মোলার কন্ডাক্ট্যান্স অফ দ্যাট ইলেকট্রোলাইট। মানে একটা ইলেকট্রোলাইট আমাদের, যদি সোডিয়াম ক্লোরাইডের কথা বলি, তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন এটা আছে, এবং সাথে সেক্ষেত্রে যদি আমরা ওয়াটারে ডিজলভ করি তা ডেফিনেটলি উই উইল হ্যাভ সাম H+ অ্যান্ড OH-। তাহলে এখন মানে টোটাল ইলেকট্রোলাইটটা আমরা কনসিডার করছি যে সলিউশন অফ পটাশিয়াম ক্লোরাইড অথবা সোডিয়াম ক্লোরাইড উইথ ওয়াটার, অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, এরকম করে যদি বলি তাহলে তার একটা স্পেসিফিক কন্ডাক্টিভিটি অথবা মোলার কন্ডাক্টিভিটি থাকবে। এখন সেই মোলার কন্ডাক্টিভিটি যদি আমরা ডিটারমিন করতে চাই তাহলে এই সলিউশনের মধ্যে বা ইলেকট্রোলাইটের মধ্যে কতগুলো আয়ন আছে, কয়টা পজিটিভ আয়ন আছে, কয়টা নেগেটিভ আয়ন আছে, প্রত্যেকটা আয়নের কন্ডাক্টিভিটি, হ্যাঁ, প্রত্যেকটা আয়নের কন্ডাক্টিভিটি মেজার করে তাহলে যদি সাম আপ করা হয় দেন উই উইল গেট দ্য মোলার কন্ডাক্টিভিটি অফ দ্যাট ইলেকট্রোলাইট। তাহলে এই দেখো এখানে দিস ইজ নোন অ্যাজ দ্য কোলরাউস ল অফ ইন্ডিপেন্ডেন্ট আয়নিক মাইগ্রেশন। দ্য ল মে বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম দ্য মোলার কন্ডাক্টিভিটি অফ দ্য ইলেকট্রোলাইট ইকুয়াল molar conductivity of the positive ions and molar conductivity of the negative ions, যতগুলোই থাকবে। so where lambda 0 plus and lambda 0 minus are called the ion conductance of cation and anion respectively। তাহলে আমি এখানে বললাম যে যতগুলো ক্যাটায়ন থাকবে এবং যতগুলো অ্যানায়ন থাকবে সবগুলো আয়নের মানে ক্যাটায়ন অ্যানায়নের কন্ডাক্টিভিটি মেজার করে সাম আপ করলে যা পাওয়া যাবে সেটাই হলো মোলার কন্ডাক্টিভিটি অফ দ্য ইলেকট্রোলাইট। দ্য অ্যাবাভ ইকুয়েশন মিনস দ্যাট ইচ আয়ন অফ অ্যান ইলেকট্রোলাইট কন্ট্রিবিউটস ইন্ডিপেন্ডেন্টলি টু দ্য ভ্যালু অফ মোলার কন্ডাক্টিভিটি। তাহলে এইখানে দেখো, এইখানে যদি আমাদের 100টা আয়ন থাকে তাহলে প্রত্যেকটা আয়নের কন্ডাক্টিভিটি সাম আপ করে আমরা এই ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটিটা পাবো বা মোলার কন্ডাক্টিভিটি পাবো। তাহলে the above equation means that each ion of an electrolyte contributes independently to the value of molar conductivity at infinite dilution। মানে যদি এটা ইনফাইনাইট ডাইলুশন হয় মানে এখানে শুধুমাত্র খুব অল্প পরিমাণ আয়ন থাকবে, দ্যাট মিন্স ডেনসিটিটা খুবই কম থাকবে। তাহলে এভাবে আমরা বললাম। এখন for example, the molar conductance of potassium chloride at infinite dilution is 149.86 per ohm centimeter square per mole। তাহলে এই যে পটাশিয়াম ক্লোরাইডের কন্ডাক্টিভিটি বা মোলার কন্ডাক্টিভিটি এটা বলা হলো 149.86, এই একটা বড় একটা ইউনিট পার ওহম পার সেন্টিমিটার পার ওহম সেন্টিমিটার স্কয়ার পার মোল। The ion conductance of potassium and chloride are 73.50 and 76.30। তাহলে এখন দেখো আমাদের এখানে বলা আছে কি যে এই পটাশিয়াম ক্লোরাইডের আয়ন কন্ডাক্টিভিটি আমরা বের করতে যাচ্ছি যে পটাশিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি অর মোলার কন্ডাক্টিভিটি। তাহলে সেটা কিভাবে আসা উচিত যে পটাশিয়াম প্লাস এর কন্ডাক্টিভিটি এন্ড ক্লোরাইড মাইনাসের কন্ডাক্টিভিটি। তাহলে আমরা এখানে দেখলাম কি ইন্ডিভিজুয়ালি যে পটাশিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাসের কন্ডাক্টিভিটি 73.50 and 76.30 পার ওহম সিএম স্কয়ার মোল পার মোল। তাহলে এই দুইটা সাম আপ করলেই কিন্তু আমরা এই যে 149.86 পার ওহম সেন্টিমিটার স্কয়ার পার মোল এই ভ্যালুটা পাবো। তো এটা তোমরা একটু সাম আপ করে দেখতে পারো যদি, তাহলে এই দুইটা সাম আপ করলেই কিন্তু আমরা এই 149.86 পাবো। তার মানে যে যতগুলো আয়ন থাকবে প্রত্যেকটা আয়নের কন্ডাক্টিভিটি কাউন্ট করে সেটা সাম আপ করলে আমরা ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি পাবো। তাহলে অ্যাকর্ডিং টু কোলরাউস ল ইন্ডিপেন্ডেন্ট আয়নিক মাইগ্রেশন, তাহলে এই যে আমরা সূত্রটা এখানে দেখাচ্ছি, আচ্ছা এখানে অলরেডি আমি করে রাখছি যে মোলার কন্ডাক্টিভিটি পটাশিয়াম ক্লোরাইড ইকুয়াল এটা হলো ক্যাটায়ন আর হলো অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের
যে মোলার কন্ডাক্টিভিটি সেই দুটো সাম আপ করলে আমরা যা পেলাম তাই। এখন দিস ইজ দিস ইজ ইন এগ্রিমেন্ট উইথ দ্য ভ্যালু মেজার ডিরেক্টলি, মানে সরাসরি যদি তুমি ইনফাইনিট ডাইলিউশনে পটাশিয়াম ক্লোরাইডের কন্ডাক্টিভিটি মেজার করো বা মোলার কন্ডাক্টিভিটি মেজার করো, তাহলে তুমি এই ভ্যালুটা পাবা। এবং ইন্ডিভিজুয়ালি যদি মেজার করতে চাও for potassium ion and chloride ion, then you will get these two separately and then you can get this one. So that proves the statement what has given by Kohlrauss. So this is an agreement with the value measured directly. The Kohlrauss law of independent ionic migration is useful for calculation of molar conductivity for weak electrolytes for which molar conductivity cannot be ascertained from the plot of এই যে মোলার কন্ডাক্টিভিটি ভার্সেস এটা হলো কন্ডাক্টিভিটি অ্যাজ শোন ইন টেবিল। এই দেখো এই যে ক্যাটায়নের কনসেন্ট্রেশন সরি, তাহলে এই যে কতগুলো আয়নের কন্ডাক্টিভিটি এখানে দিয়েছি আমি, দেখো এইচ প্লাসের কন্ডাক্টিভিটি মোলার কন্ডাক্টিভিটি 350, OH এর আছে 198, তাহলে বাকিগুলো দেখো লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ব্রোমাইড মাইনাস, সিএল মাইনাস, আই মাইনাস, যতগুলো আছে এর কোনোটাই কিন্তু 100 এর কাছাকাছিও যেতে পারছে না। তার মানে কি এই যে আয়নগুলো, এই আয়নগুলোর কন্ডাক্টিভিটি বা মোলার কন্ডাক্টিভিটি ইজ রিলেটিভলি লো, মানে সবগুলোই রিলেটিভলি লো, শুধুমাত্র এইচ প্লাস এবং ওএইচ মাইনাস এই দুইটার মোলার কন্ডাক্টিভিটি খুবই হাই, এই জন্য এটাকে বলা হয় অ্যাবনর্মাল। মানে আমরা আসলে যেই জিনিসগুলো স্বাভাবিক না সেটাকে অ্যাবনর্মাল হিসেবে চিন্তা করি, এবং এখানেও ঠিক তাই দেখতে পাচ্ছি যে অধিকাংশ দুনিয়াতে যত রকমের আয়ন আছে অধিকাংশ আয়নের কন্ডাক্টিভিটি অ্যারাউন্ড দিস রেঞ্জ, বাট only H plus and OH minus they have the molar conductivity value 350 and 198। তাহলে এখন আমরা জানতে চাই যে এই যে দুইটা আয়ন আছে H plus এবং OH minus, why they show the abnormal conductivity or molar conductivity compared to other ions। অন্য যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর তুলনায় এদের কন্ডাক্টিভিটি বা মোলার কন্ডাক্টিভিটি এতটা বেশি কেন? কারণটা আমরা একটু খুঁজি। The H plus and OH minus ion has exceptionally high conductivity in aqueous medium. Why? That is my question. In water solution, H plus ion solvated into hydroxonium ion H3O plus, মানে একটা অক্সিজেন এখানে থাকে কি আনপেয়ার্ড ইলেকট্রন, প্রত্যেকটা ওয়াটার মলিকুলে যখন অক্সিজেন আছে সেই অক্সিজেন একটা দুই জোড়া আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, কারণ অক্সিজেনের আউটারমোস্ট শেলে 6টা ইলেকট্রন থাকে আর দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন শেয়ার করতে পারে, তাহলে বাকি আরো 4টা ইলেকট্রন থাকে যেটা ইলেকট্রনটা কারোর সাথে শেয়ার করে না। তাহলে সেই ক্ষেত্রে এই অক্সিজেনের আনপেয়ার্ড ইলেকট্রন থাকে দুই জোড়া। এখন ও এমন কোনো সুযোগ পেলেই, মানে কোথাও যদি কোনো সুযোগ পায় তাহলে কি করতে পারে, ওই এক জোড়া ইলেকট্রন কাউকে কোঅর্ডিনেট কোভ্যালেন্টের জন্য শেয়ার করতে পারে বা ডোনেট করতে পারে। আসলে কোঅর্ডিনেট কোভ্যালেন্টটা কি হয়, যে শেয়ার করা হয়, দ্য ইলেকট্রন ইজ শেয়ার্ড ফ্রম সিঙ্গেল পেয়ার, মানে সিঙ্গেল কম্পোনেন্ট। যখন একটা বন্ধন গঠিত হয়, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডের কথা যদি বলো, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের কি হয়, অ্যামোনিয়াম NH4 প্লাস, তাহলে সেক্ষেত্রে কি আছে, ওই এর একটা ইলেকট্রনের ঘাটতি আছে, কিন্তু ক্লোরাইডের Cl মাইনাস, এখানে এই ক্লোরাইড কি করতে পারে যে NH3 থেকে পেয়ার, মানে 3 জোড়া ইলেকট্রন শেয়ার করা হলো, তারপরে এই নাইট্রোজেনের এক জোড়া ইলেকট্রন আছে আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে এই নাইট্রোজেন কি করতে পারে, হাইড্রোজেন প্লাসকে এক জোড়া ইলেকট্রন দিল, তখন NH4 প্লাস তৈরি হয়, আর তারপরে আমাদের NH4Cl2 NH4Cl হয়। বাট অ্যামোনিয়াম আয়ন NH4 আয়ন যখন গঠিত হয় তখন কি হয়, নাইট্রোজেন এক জোড়া ইলেকট্রন দিয়ে H প্লাসকে
কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড গঠন করে, তখন সেটা সহজেই। তাহলে এই অক্সিজেনের 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে ও চাইলে বা কাছাকাছি যদি কাউকে পায় খুব তাড়াতাড়ি এক জোড়া ইলেকট্রন ডোনেট করতে পারে। ইন ওয়াটার সলিউশন H প্লাস আয়ন ইজ সলভেটেড ইনটু হাইড্রোক্সোনিয়াম আয়ন। হাইড্রোক্সোনিয়াম আয়ন H3O প্লাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ আদার ওয়াটার মলিকুলস বাই হাইড্রোজেন বন্ডস। তাহলে এই যে আমরা একটা হাইড্রোনিয়াম আয়ন ধরলাম, হাইড্রোক্সোনিয়াম আয়ন, তাহলে এই হাইড্রোক্সোনিয়াম আয়ন পাশাপাশি ওয়াটার মলিকুল, এই যে একটা ওয়াটার মলিকুল, আবার এরপরে আর একটা ওয়াটার মলিকুল, এই প্রত্যেকটা মলিকুলের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে, এখানে একটা হাইড্রোজেন বন্ড আছে, তাই না? এই হাইড্রোজেন বন্ডের মাধ্যমে ওরা কি করতে পারে, যে স্ট্রং একটা ইন্টারেকশন তৈরি করতে পারে। অ্যাজ শোন দ্য পিকচার মলিকুলস হাইড্রোজেন বন্ডস, অ্যাজ শোন অন দ্য পিকচার দ্য প্রোটন ট্রান্সফার ফ্রম দ্য ফার্স্ট টু দ্য লাস্ট। এই যে এখন এইখানে যে একটা এক্সট্রা প্রোটন আমাদের হাইড্রোক্সোনিয়াম আয়ন তৈরি হয়েছিল, এই আয়নটা মানে বাই চেইন মেকানিজম মানে যে এই অক্সিজেন থেকে এই অক্সিজেন ট্রান্সফার হবে, এটা থেকে এইটা, এটা থেকে এটাই, এবং এটা খুব ফাস্ট, খুব দ্রুত এই প্রোটনটা ট্রান্সফার হতে পারে। তাহলে প্রোটন মানে কি, আমরা যেটা বলছিলাম H প্লাস, তাই না? এই যে আমাদের H প্লাস যেটা ছিল, এই H প্লাসটা খুব সহজেই এইরকম স্ট্রং হাইড্রোজেন বন্ড থাকার কারণে এরা সহজেই এই প্রোটনটা ট্রান্সফার করতে পারে। সো দ্যাট দ্য mobility or movement of H plus or the proton is very fast compared to any other ions. অন্য আয়নের মধ্যে কিন্তু এত স্ট্রং হাইড্রোজেন বন্ড থাকে না, যে কারণে এই স্ট্রং হাইড্রোজেন বন্ড না থাকার কারণে তারা ওই প্রোটনটাকে এত সহজে ট্রান্সফার করতে পারে না, অথবা তাদের আয়নগুলোকে, সেখানে তো আর প্রোটন থাকবে না, সেখানে অন্য আয়ন থাকবে, তাহলে they cannot transfer the ions so fast as the water or H plus can be transferred into the water. তাহলে ওয়াটারের মধ্যে H প্লাসটা যত সহজে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে, আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি যে মোবিলিটি মানে একটা আয়ন কত দ্রুত একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে পারছে, দ্যাট ইজ মেজার্ড দ্য কন্ডাক্টিভিটি। যে আসলে কোনো একটা আয়নের কন্ডাক্টিভিটিটা কি, যে একটা আয়ন এক জায়গা থেকে, আর আমরা একটু পরে আয়নিক মোবিলিটি ডেফিনেশনটা দেখব, যে একটা আয়ন এক জায়গা থেকে বা ইলেকট্রোলাইটের বা একটা সলিউশনের একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট পর্যন্ত যেতে কত সময় লাগতেছে, সেটাই আসলে ওই কোন বিষয়ের কন্ডাক্টিভিটিটাকে মেজার করে, যে যত দ্রুত মুভ করতে পারবে। তাহলে আর একটা কারণ আছে এই যে H প্লাসের যে কন্ডাক্টিভিটিটা এত বেশি হওয়ার কারণে, তাহলে সেটা আমরা কি দেখি কি, যে এইখানে দেখো যে H প্লাসটা হলো দুনিয়ার সবচেয়ে ছোট আয়ন, কারণ এর থেকে ছোট কোনো মৌল হতে পারে না, কারণ হাইড্রোজেন এটা হলো সবচেয়ে ছোট মৌল। তাহলে H প্লাস মানে একটা ইলেকট্রনের ঘাটতি আছে, তার মানে এই যে আয়নটা আছে এই আয়নের সাইজটা হলো সবচেয়ে ছোট। তো the conductivity of an ion depends mainly on its mobility, যে শব্দটা আমি বলেছি যে কন্ডাক্টিভিটি, কোনো একটা আয়নের কন্ডাক্টিভিটিটা ডিপেন্ড করে যে সেই আয়নটা কত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারছে, তাহলে দ্যাট ইজ দ্য মোবিলিটি। তাহলে দ্যাট ইজ হাউ ফাস্ট ইট মুভস ইন অ্যান আয়নিক সলিউশন। একটা আয়নিক সলিউশনে এই আয়নগুলো কত দ্রুত মুভমেন্ট করতে পারবে। সাইজ অফ H প্লাস অ্যান্ড OH মাইনাস ইজ ভেরি স্মল, মানে H প্লাসের আয়নের সাইজ এবং OH মাইনাস আয়নের সাইজ রিলেটিভলি অনেক ছোট, সো ভেরি স্মল, দিস আয়নস ক্যান মুভ ভেরি ফাস্ট। তাহলে আয়নিক সলিউশনের মধ্যে এখন তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে স্যার OH মাইনাসের তুলনায় তো আমাদের লিথিয়াম আয়নটা আরো ছোট হওয়া উচিত, তাই না? তাহলে এখন সেই ক্ষেত্রে আমরা লিথিয়াম আয়নের কেন যে এই কন্ডাক্টিভিটিটা বেশি পাবো না, যেমন আমরা টেবিলে দেখাইছিলাম, দেখো এই যে লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, তাহলে OH মাইনাস এর সাইজ আর লিথিয়াম আয়নের সাইজ এটা মানে এটার তুলনায় এটার সাইজ ছোট, সেক্ষেত্রে ডেফিনেটলি কি হওয়া উচিত, এইটার
কন্ডাক্টিভিটিটা বেশি হওয়া উচিত। আসলে সবসময় শুধু সাইজের উপরে না, এই কারণে আমি দুইটা জিনিস বলেছি, একটা হলো স্ট্রং হাইড্রোজেন বন্ড, তাই না? দুইটা জিনিস বলেছি, প্রথমে বলে নিছি স্ট্রং হাইড্রোজেন বন্ড। আর তাহলে সেক্ষেত্রে ওই স্ট্রং হাইড্রোজেন বন্ড থাকার কারণে এখান থেকে এই যে এই ওয়াটারের মধ্যে ওএইচ আয়নটাও কিন্তু খুব সহজেই মাইগ্রেট করতে পারে বা মুভ করতে পারে, যে কারণে এটা খুব হাই কন্ডাক্টিভিটি শো করে। আর সাইজের কথা যদি বলি, এখন এই যখন আমরা এই দুইটার কথা বলবো এইচ প্লাস অ্যান্ড ওএইচ মাইনাস, তখন খুব সহজেই সাইজ দিয়ে ব্যাখ্যা করা যায় যে এইচ প্লাস এর তুলনায়, মানে এই দুইটা পানিকে যখন আমরা পানির মধ্যে যদি চিন্তা করি, নাম্বার অফ এইচ প্লাস আর নাম্বার অফ ওএইচ মাইনাস আর ইকুয়াল, তাহলে সেক্ষেত্রে যে দুইটারই কন্ডাক্টিভিটি সেম হওয়া উচিত। কিন্তু এই ওএইচ এর সাইজটা তুলনামূলক অনেকটা বড় হওয়ার কারণে এটা এত দ্রুত মুভ করতে পারে না যতটা প্রোটন পারে, সেই কারণে প্রোটনের কন্ডাক্টিভিটি ওএইচ এর তুলনায়ও বেশি। তাহলে এইগুলোর থেকে বেশি পেলাম যে স্ট্রং হাইড্রোজেন বন্ড অ্যান্ড স্মলার ইন সাইজ, এই কারণে এইচ প্লাস এবং ওএইচ মাইনাসের কন্ডাক্টিভিটিটা বেশি হয়। আবার যদি আমরা এইচ প্লাস আর ওএইচ মাইনাসের কথা চিন্তা করি, দেন ইজিলি উই ক্যান সে দ্যাট দ্য সাইজ অফ দ্য এইচ প্লাস ইজ very small compared to the OH minus, therefore the conductivity of the H plus is even higher than OH minus. বোঝা গেল? Okay. Also conductivity depends on the concentration of the solution. আর একটা জিনিস এটা যে কোনো একটা সলিউশনের কনসেন্ট্রেশন, যার কনসেন্ট্রেশন যত বেশি হবে তার কন্ডাক্টিভিটি তত কম হবে। The conductivity depends on the concentration of the solution. Higher the concentration of the solution, lower will be its conductivity. তাহলে এই যে যে সলিউশনের কনসেন্ট্রেশন যত বেশি হবে তার কন্ডাক্টিভিটি তত কম। ফর এ পিওর ওয়াটার দ্য ডেনসিটি অফ H প্লাস অ্যান্ড OH মাইনাস ইজ ভেরি লো। মানে কি, পিওর ওয়াটার বা ডিআয়োনাইজড ওয়াটারের কথা যদি বলি, সেখানে H প্লাস এবং OH মাইনাস আয়নের নাম্বার খুবই কম, কারণ সেক্ষেত্রে ডি আয়োনাইজড যতগুলো আয়ন আছে সব আয়নগুলোকে রিমুভ করে নেওয়া হয়েছে। মানে পিওর ওয়াটার বলতে এর ভিতরে অন্য কোনো ইমপিউরিটি থাকবে না, না সোডিয়াম, না পটাশিয়াম, না বালি, না অন্য কিছু। তাহলে পিওর ওয়াটার দ্য ডেনসিটি অফ H প্লাস অ্যান্ড OH মাইনাস ইজ ভেরি লো অর ভেরি ডাইলুট, অ্যান্ড অ্যাট দ্যাট ক্রিটিক্যাল কন্ডিশন, মানে এই ডাইলুট কন্ডিশনে, দ্যাট মিনস ইনফাইনাইট ডাইলুশনে, that is at infinite dilution every ion will have its maximum conductivity. কারণ এখানে বলেছি আমরা কি, যে সলিউশনের ডেনসিটি যত কম তার কন্ডাক্টিভিটি তত বেশি হবে। তাহলে ইনফাইনাইট ডাইলুশনে H প্লাস এবং OH মাইনাস এর কন্ডাক্টিভিটিটা সবচেয়ে বেশি হবে। সো at infinite dilution every ion will have its maximum conductivity called conduction at infinite dilution. এখানে এগুলো যা দেখানো হয়েছে এগুলো কিন্তু কন্ডাক্টিভিটি at infinite dilution, কারণ একদম মানে একটা নির্দিষ্ট পজিশন যদি বলি, সেই পজিশনটা প্রত্যেকটার জন্য আমাদের আলাদা করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ইনফাইনিট ডাইলুশন, যে এর থেকে আর ডাইলুট করা যায় না বা কন্ডাক্টিভিটি এর থেকে আর বেশি হওয়া সম্ভব না, আমরা দেখাইছি কি যে কনসেন্ট্রেশন যত বাড়বে, কনসেন্ট্রেশন বাড়লে তার কন্ডাক্টিভিটি কমতে থাকবে। তাহলে সবচেয়ে বেশি কখন হবে? যখন তার কনসেন্ট্রেশনটা সবচেয়ে কম, দ্যাট মিন্স একদম ক্লোজ টু জিরো at infinite dilution. আচ্ছা, এইবারে আমরা যাই আয়নিক মোবিলিটিটা কি জিনিস। আয়নিক মোবিলিটিটা অলরেডি দু একবার শব্দটা ইউজ করেছি। দ্য আয়নিক মোবিলিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভেলোসিটি অফ অ্যান আয়ন পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড। মানে যে একটা ইলেকট্রিক ফিল্ড যদি দেওয়া হয় তার ভিতরে আয়নটা কতটা ভেলোসিটি গেইন করবে বা এক সেকেন্ডে কতটা মুভ করবে পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড। মানে এখানে এক সেকেন্ডের কথা বলবো না, পার ইউনিট, যে ইলেকট্রিক ফিল্ডের ইউনিটটা আমরা যদি সময়ের কথা বলি তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট নর্মাল ভেলোসিটি স্পিড বলি। কিন্তু এখানে আয়নিক মোবিলিটি মানে আয়নটা তো আয়নের স্ট্রেংথ
আয়নের স্ট্রেংথটাকে ডিটারমিন করা হয় ইলেকট্রিক ফিল্ড দিয়ে, যে আসলে তার যে কতগুলো আয়ন আছে। তাহলে পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড এর স্ট্রেংথের ভিতরে একটা আয়ন কত দ্রুত মুভ করতে পারবে, that is the definition of ionic mobility, which is expressed by micro. The ionic mobility or ionic conductance is the conductivity of a solution containing 1 gram ion at infinite dilution. যে ইনফাইনাইট ডাইলুশন মানে আমাদের সলিউশনের ভলিউমটা অনেক বেশি হবে, 1 গ্রাম আয়ন থাকবে, মাত্র 1 গ্রাম আয়ন at infinite dilution when two sufficiently large electrodes are placed 1 centimeter apart. মানে দুইটা বড় বড় ইলেকট্রোডকে যদি মাত্র 1 সেন্টিমিটার দূরে রাখা হয়, তাহলে তার মধ্যে 1 গ্রাম আয়ন যদি থাকে, 1 গ্রাম অফ আয়ন at infinite dilution, তাহলে তার যে কন্ডাক্টিভিটিটা পাওয়া যাবে, that is considered as the ionic mobility. So ionic mobility or ionic conductance is the conductivity of a solution containing 1 gram of ion at infinite dilution when two sufficiently large electrodes are placed 1 centimeter apart. তাহলে বড় বড় দুইটা ইলেকট্রোড যদি আমরা মোটামুটি 1 সেন্টিমিটার দূরে, এইরকম মনে করো দুইটা ইলেকট্রোড, আমার একটা ক্যালকুলেটর একটা মোবাইল, তাহলে এই দুইটা তো প্রায় সাইজ একই রকম, তাহলে এই দুইটা ইলেকট্রোড যদি আমরা 1 সেন্টিমিটার দূরে এরকম করে রাখি এবং তখন এর ভিতরে যদি এই ইলেকট্রোড দুইটা যদি কিসের মধ্যে, ইনফাইনাইট ডাইলুশন কন্টেইনিং, মানে 1 গ্রাম আয়ন থাকবে অ্যাট ভেরি লার্জ অ্যামাউন্ট অফ সলিউশন, তো সেক্ষেত্রে এই দুইটা ইলেকট্রোডের মধ্যে 1 গ্রাম আয়ন থাকলে সেই ক্ষেত্রে এর কন্ডাক্টিভিটি যা হবে, দ্যাট ইজ দ্য আয়নিক মোবিলিটি। সো আয়নিক মোবিলিটি ইজ ল্যামডা এ অর ল্যামডা সি, মানে এটা হলো আয়নিক মোবিলিটি অফ অ্যানায়ন অর আয়নিক মোবিলিটি অফ ক্যাটায়ন প্রপোর্শনাল টু ভেলোসিটিস অফ আয়নস, মানে আয়নগুলোর ভেলোসিটির সাথে সম্পর্কিত বা রিলেটেড অর proportional to the velocities of ions, anion or cation, অ্যানায়নের ভেলোসিটি অথবা ক্যাটায়নের ভেলোসিটি। আমরা যদি ক্যাটায়নের আয়নিক মোবিলিটি বের করতে চাই তাহলে ক্যাটায়নেরটা, তাহলে এখানে ইউসি, আর যদি অ্যানায়নের কনসিডার করতে চাই তাহলে ইউএ। তাহলে ভেলোসিটিস ইজ প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটিস অফ আয়নস অ্যান্ড ইউনিটটা হলো পার ওহম সেন্টিমিটার স্কোয়ার অর ভোল্ট পার সিমেন্স per centimeter square, not per. তাহলে ionic mobility and transport number are related as ionic mobility of anion or cation equal Ta or Tc multiplied by lambda infinity, মানে এটা হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু Ta or Tc, যে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, কারণ এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে যদি আমরা প্রপোর্শনালিটি এটাকে যদি তুলে দিতে চাই, দেন উই নিড টু ইউজ সাম মাল্টিপ্লাইং ফ্যাক্টর হুইচ ইজ নোন অ্যাজ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। সো এই যে আমরা এই যে ট্রান্সপোর্ট নাম্বার, অ্যাকচুয়ালি এটাকে আমরা ট্রান্সপোর্ট নাম্বার পরের স্লাইডে দেখবো, যে TA or TC মাল্টিপ্লাইড বাই প্রপোর্শনালিটি, দ্যাট মিনস এই ইনফাইনাইট ডাইলুশনে তার আয়নিক মোবিলিটিটা কত। তাহলে অ্যাবসোলুট আয়নিক মোবিলিটি, the mobility with which the ion moves under unit potential gradient, its unit is centimeter per second. Absolute ionic mobility equal ionic mobility divided by 96,500. তাহলে আমরা যদি অ্যাবসোলুট মোবিলিটি বের করতে চাই, জাস্ট the ionic mobility at infinite যা থাকবে তাকে আমরা 96,500 এই নাম্বার দিয়ে ভাগ করে দিলেই আমরা অ্যাবসোলুট আয়নিক মোবিলিটি পাবো, মানে একটা নির্দিষ্ট ওই অ্যাবসোলুট মানে এক্সাক্ট একটা পয়েন্টে, যে আমরা ওই সবগুলো ইলেকট্রোলাইটের আয়নিক মোবিলিটিটাকে আমরা অ্যাবসোলুট আয়নিক মোবিলিটি হিসেবে যদি এক্সপ্রেস করতে চাই, দেন জাস্ট divide by 96,500 with the ionic mobility. Ionic mobility টা ওই যে ইনফাইনিট ডাইলুশনে, ionic mobility at infinite dilution তাকে যদি 96,500 দিয়ে ডিভাইড করা হয়, then you will get the absolute ionic mobility. এবারে যাই আমরা এই জিনিসটাই কিন্তু আমি আবার একটা ওই যে এই কিসের মাধ্যমে
স্পিড অফ দ্য আয়ন পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, আয়নিক মোবিলিটিটাকে তাহলে স্পিড, এটাকে মাইক্রো সিম্বল দিয়ে প্রকাশ করা হয়েছে, স্পিড অফ আয়ন ডিভাইডেড বাই ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড মানে কি, আমি বলেছিলাম যে এর ভিতরে কতটা চার্জ বা ফিল্ড ক্রিয়েট করছে, তাহলে স্পিড অফ আয়ন ডিভাইডেড বাই পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, মানে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট যে তুমি দুইটা বিন্দুর মধ্যে অথবা ইলেকট্রোলাইটের এক প্রান্ত থেকে আর একটা প্রান্তের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটা কত, এবং ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্স, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কি, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইকুয়াল চেঞ্জ ইন পটেনশিয়াল পার ইউনিট ডিস্টেন্স অর লেন্থ। তাহলে এই হলো পটেনশিয়াল চেঞ্জ অ্যান্ড দিস ইজ দ্য ডিস্টেন্স। তাহলে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট এইখানে আমরা লিখছি এটা। তাহলে এইভাবে আমরা ওই ইউনিটটা বের করতে পারি, এই যে ভোল্টেজ, তাহলে স্পিড অফ, সরি এটা হলো স্পিড অফ লাইট, this is velocity, sorry speed of ion, not sorry, যে therefore micro equal speed of ion, এই যে এখানে speed of ion এটা ভি দিয়ে রাখলাম, তাহলে ভেলোসিটির বা স্পিডের এটা কি মিটার পার সেকেন্ড, আর এই যে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পটেনশিয়াল গ্রেডিয়েন্টটাকে এক্সপ্রেস করলাম ভোল্ট বাই ডিস্টেন্স মিটার। তাহলে এই যে হলো ভোল্ট, এই যে ভোল্ট, আর হলো ডিস্টেন্স হলো কি বাই পার মিটার, তাই না, এই যে ভোল পার মিটার, এই যে ভোল পার মিটার। তাহলে ওভারঅল এই যে আয়নিক মোবিলিটির ইউনিটটা কি আসতেছে, এই যে মিটার আছে, নিচে আর একটা মিটার আছে, তাহলে মিটারটা, এই মিটারটা উপরে চলে গেলে মিটার স্কোয়ার হয়ে গেল, আর এই যে পার সেকেন্ড যা ছিল তাই আছে, আর এখানে ভোল্ট, তাহলে ভোল্টটা নেগেটিভ হয়ে যাবে, মানে -1 হয়ে যাবে, তাহলে মিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। অথবা যদি আমরা ছোট ইউনিট চিন্তা করি, তাহলে কখনো কখনো সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড হিসেবে দেখা যেতে পারে। তাহলে এই হলো আয়নিক মোবিলিটি। এবারে যাই আমরা ট্রান্সপোর্ট নাম্বার। অ্যাকর্ডিং টু Faraday's first law of electrolysis, the number of ions discharged at an electrode is proportional to the total quantity of electricity passed through the solution। তাহলে আমরা এটা কিন্তু ওই ফ্যারাডেস ফার্স্ট ল যখন পড়ছিলাম তখন বলেছিলাম যে একটা ইসের মধ্যে দিয়ে, সলিউশনের মধ্যে দিয়ে বা ইলেকট্রোডের মধ্যে দিয়ে যত পরিমাণ ইলেকট্রিসিটি পাস করা হবে তার করেসপন্ডিং, তার রেসপেক্টিভ সাবস্ট্যান্স ডিপোজিট হবে অথবা সলিউশনে ডিজলভ হবে। তাহলে সেই কথাটাই এখানে বলছি যে জাস্ট একটু রিমাইন্ডার হিসেবে, দ্য নাম্বার অফ আয়নস discharged at an electrode is proportional to the total quantity of electricity, মানে যত পরিমাণ বিদ্যুৎ পাস করা হবে তত বেশি পরিমাণ আয়ন ডিসচার্জ হবে, যদি কম পাস করো তাহলে কম ডিসচার্জ হবে। তাহলে সেই কথাটাই আমরা একটু রিমাইন্ড করছি। তাহলে therefore the total quantity of electricity that passes through the solution is proportional to the sum of the mobilities of the ions। তাহলে এখন ওই ইলেকট্রিসিটি, the total quantity of electricity that passes through the solution, তাহলে এখন এই সলিউশনের ভিতর দিয়ে কতটা ইলেকট্রিসিটি পাস হবে সেটা হবে কি, যে আমাদের যতগুলো আয়ন থাকবে সেই আয়নের মোবিলিটির সাম আপ। তাহলে আয়নের মোবিলিটি যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণ ইলেকট্রিসিটি পাস হবে, আর যদি মোবিলিটি কম হয় দেন কম পরিমাণ ইলেকট্রিসিটি সাপ্লাই হবে এবং ডিসচার্জ, নাম্বার অফ আয়নস ডিসচার্জ উইল বি লেস। আর একটা আছে কি, দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি ক্যারিড বাই এ পার্টিকুলার আয়ন প্রপোর্শনাল টু দ্য মোবিলিটি অফ দ্যাট পার্টিকুলার আয়ন, মানে একটা নির্দিষ্ট আয়নের ক্ষেত্রে যদি বলি যে তার মোবিলিটিটা, মানে ইলেকট্রিসিটিটা কতটুকু পাস করবে, আমরা প্রথমে বলেছি কি যে টোটাল ইলেকট্রোলাইটের ভিতর দিয়ে যতটা ইলেকট্রিসিটি পাস করবে দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোবিলিটি অফ দ্য আয়নস। যতগুলো আয়ন থাকবে সবগুলো আয়নের মোবিলিটির সাথে সম্পর্কিত অথবা রিলেটেড, ইজ প্রপোর্শনাল। এখন যদি একটা নির্দিষ্ট আয়নের কথা বলি, যেমন আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা বলছিলাম, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম, তাহলে এই শুধু সোডিয়াম যখন ইলেকট্রোলাইট হিসেবে থাকবে সোডিয়াম আয়ন, তাহলে এই সোডিয়াম আয়ন কতটা ইলেকট্রিসিটি পাস করতে পারবে, দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোবিলিটি, আয়নিক মোবিলিটি অফ দ্যাট সোডিয়াম আয়ন। তাহলে অফ দ্যাট
by a particular ion proportional to the mobility of that particular ion. তাহলে কি বলা যায়? Thus the fraction of the total current carried by each ion is called the transport number. মানে টোটাল কারেন্টের মধ্যে, মানে টোটাল ইলেকট্রোলাইট যতটা কারেন্ট পাস করতে পারবে তার যে অংশটা, the fraction of the total current carried by each ion is called its transport number. মানে ইলেকট্রোলাইটের মধ্যে যতগুলো আয়ন থাকবে সবগুলো আয়ন যতটা কারেন্ট ফ্লো করতে পারবে তার কত পার্ট একটা ইন্ডিভিজুয়াল আয়ন কন্ট্রিবিউট করে, দ্যাট ইজ দ্য ট্রান্সপোর্ট নাম্বার অফ দ্যাট আয়ন। তাহলে এই হলো আমাদের ট্রান্সপোর্ট নাম্বার, যে টোটাল একটা ইলেকট্রোলাইট যতটা কারেন্ট ফ্লো করতে পারবে বা পাস করতে পারবে তার সাথে যে একটা ইন্ডিভিজুয়াল আয়ন কতটা কারেন্ট ফ্লো করতে পারবে তার অ্যামাউন্টটা, মানে রেশিওটা। তাহলে দ্যাট এটা হলো একটা ফ্র্যাকশন হবে, যে ফ্র্যাকশনটা কি? ইট ইজ দ্য ফ্র্যাকশন অফ টোটাল কারেন্ট ক্যারিড বাই এ পার্টিকুলার আয়ন। তাহলে